এখন আমরা করব ক্লাস 11-এর CSTX-এর পার্ট বি অর্থাৎ ট্যাক্সেশন, তার ইউনিট 1.2 অর্থাৎ বেসিক কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনসের পার্ট 1। আজকের টপিক শুরু করবার আগে আমরা একটু মনে করে দেখি আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে ট্যাক্স বলতে আমরা কি বুঝি, তার পারপাস কি, ট্যাক্স, সেস, ডিউটি, এই তিনটে কনসেপ্ট এক না আলাদা, আমাদের ট্যাক্স ক রকমের হয়ে থাকে এবং আমরা যে বিভিন্ন রকম ট্যাক্স দিয়ে থাকি সেগুলো আমাদের ওপর কোন ট্যাক্স কোন অথরিটি ইম্পোজ করে থাকেন, এবং একটা ব্রিফ হিস্ট্রি যে কী করে আমাদের ট্যাক্সিং কনসেপ্টটা জেনারেটেড হয়েছে। আজকে আমরা তারই কিছু ইম্পর্ট্যান্ট ডেফিনেশনস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আগের ক্লাসেই শিখেছিলাম কিন্তু সেগুলো কাকে বলে আমরা তখনও বুঝিনি। দেখে নেব আজকে আমাদের টপিকগুলো কি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসেসমেন্ট ইয়ার, সেকশন 2(9). সেকশন 2(9) এই সেকশনটা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে সেটাকে ডিল করে। তাহলে আমরা দেখে নিই আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার বলতে আমরা কি বুঝব। অ্যাসেসমেন্ট ইয়ার মিন্স দ্য পিরিয়ড অফ 12 months commencing on 1st April every year. It is the year just after the previous year in which income earned in the previous year is charged to tax. অর্থাৎ সেকশন 2(9) বলছে যে বছরে আমরা কোনো ট্যাক্স পেমেন্ট করব সেটাই আমাদের কাছে অ্যাসেসমেন্ট ইয়ার হবে। সাধারণভাবে এই অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের কাছে একটা 12 মাসের টেনিওরকে বোঝায়, যেটা শুরু হয় প্রত্যেক বছর 1st এপ্রিল এবং শেষ হয় পরের বছর 31st মার্চ। শুধু তাই নয়, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের ঠিক পরের বছর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ঠিক পরের যে বছর আমাদের 1st এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং তারপরের বছরের 31st মার্চে গিয়ে শেষ হচ্ছে, সেটাকে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার বলে থাকি। নামটা শুনেই বুঝতে পারছো যে অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইনকামটা ট্যাক্সেবল কিনা সেই অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। এবারে আমরা একটা উদাহরণ দিয়ে সেই ব্যাপারটা বুঝে নিই। 2020-21 assessment year commences on 1st April 2020 and ends on 31st March 2021. 20-21 এই অ্যাসেসমেন্ট ইয়ারটার কথাই যদি আমরা ধরি তাহলে এটা কবে শুরু হবে? এটা শুরু হবে 2020-র 1st এপ্রিল এবং শেষ হবে 2021-এর 31st মার্চ। অর্থাৎ এটা কিন্তু একটা 12 মাসেরই টেনিওর। তার পরেরটা দেখো কি বলা হয়েছিল, ইট ইজ দ্য ইয়ার জাস্ট আফটার প্রিভিয়াস ইয়ার, তার মানে এটা ঠিক পরের বছর প্রিভিয়াস ইয়ারে, তার মানে অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বছরটা আমাদের প্রিভিয়াস ইয়ার। 2020-21 এটা যদি আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হয় তার প্রিভিয়াস ইয়ারটা হবে 2019-20। এই 2019-20 সালে আমার যে ইনকামটা জেনারেট হচ্ছে সেটার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21 এই সালে। যেহেতু এই ইয়ারে আমাদের ট্যাক্সের অ্যাসেসমেন্টটা হবে, ইনকাম অ্যাসেসমেন্ট করা হবে বেসিক্যালি, সেই জন্য এটাকেই কিন্তু আমরা অ্যাসেসমেন্ট ইয়ার বলে থাকব। ট্যাক্স পয়েন্ট মানে এখানের ইম্পর্টেন্ট কিছু ফিচার্স। ডিউরেশন, পিরিয়ড অফ 12 months স্টার্টিং ফ্রম 1st এপ্রিল, এটা হচ্ছে 12 মাসের একটা পিরিয়ড যেটা কিনা 1st এপ্রিল শুরু হবে। রিলেশন উইথ প্রিভিয়াস ইয়ার, ইট ফলস ইমিডিয়েটলি আফটার দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এখানে এরা প্রিভিয়াস ইয়ারের ঠিক পরের বছরই আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হবে। নেক্সট হচ্ছে পারপাস, কেন এটা ইম্পর্টেন্ট। ইনকাম অফ এ প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড অ্যান্ড ট্যাক্সেবল ইন দ্য ইমিডিয়েটলি ফলোয়িং অ্যাসেসমেন্ট ইয়ার। এটা কেন আমাদের কাছে দরকার? কারণ প্রিভিয়াস ইয়ারের যে ইনকামটা থাকবে সেটা আমাদের কাছে অ্যাসেসড হবে এবং ট্যাক্সেবল হবে অ্যাসেসমেন্ট ইয়ারে। এক্ষেত্রে আমি আরও কিছু পয়েন্টস বলে রাখছি, যদিও সেগুলো লেখা নেই কিন্তু তোমরা কিন্তু বইতে পাবে। সবসময় মনে রাখবে এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারের কথা বলা হবে সেটা কিন্তু ইউনিফর্ম হবে সমস্ত অ্যাসেসির জন্য, এবং এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট আছেন যিনি, ওনার ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু পরস্পরের অনুরূপ হবে।
এখানে নির্ধারিত আয়ের ওপর করের পরিমাণ নির্ধারণ করা হবে কিন্তু নির্ধারণ বছরে, এবং কর নির্ধারণ বছর শুরু হবে সংশ্লিষ্ট বছরের 1 এপ্রিল থেকে এবং শেষ হবে পরের বছরের 31 মার্চে। এখানে আমরা দেখো একটা ইম্পর্টেন্ট টার্ম পেয়েছি, প্রিভিয়াস ইয়ার। তাহলে আমরা এবার জেনে নেব আমাদের প্রিভিয়াস ইয়ার বলতে আমরা কি বুঝি। প্রিভিয়াস ইয়ার ডিল করছে সেকশন 3। সেকশন 3 অনুসারে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার কাকে বলে। প্রিভিয়াস ইয়ার মিন্স দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বলতে আমরা এমন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে বুঝবো যেটা কিনা অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বছর। ইনকাম আর্নড ইন এ ইয়ার ইজ অ্যাসেসড ইন দ্য নেক্সট ইয়ার। The year in which the income is earned is known as previous year, and the next year in which the income is assessed is known as assessment year. আমরা জানি আমাদের এক বছর আমরা যে ইনকামটা আর্ন করি বা জেনারেট হয় সেটাই কিন্তু পরের বছর গিয়ে আমাদের অ্যাসেসড হয়। তাহলে এখানে যে বছর আমাদের ইনকামটা আর্নড হচ্ছে এবং যে বছর সেটা অ্যাসেসড হচ্ছে দুটো কিন্তু একই বছর নয়, সেটা বুঝতে পারছো। তাহলে যে বছর ইনকামটা আমাদের ক্ষেত্রে জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলবো আমাদের প্রিভিয়াস ইয়ার, এবং যখন গিয়ে সেই ইনকামটা আমাদের অ্যাসেসড হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইয়ার। It is mandatory for all assessee to follow financial year from 1st April to 31st March as previous year for income tax purpose. তাহলে এখানে কি বলছে দেখো, যে সমস্ত অ্যাসেসির জন্য প্রিভিয়াস ইয়ার কিন্তু সবসময় ইউনিফর্মই হবে। সেটা কবে হবে? সেটা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে হবে যা কিনা 1 এপ্রিল থেকে শুরু হবে একটা বছরের এবং পরের বছরের 31 মার্চে গিয়ে সেটা কিন্তু এন্ড হবে। এবারে আমরা দেখে নেব আর একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি যেটা এখানে বারবার করে এসছে, ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আমরা জানবো ফাইন্যান্সিয়াল ইয়ার কাকে বলে। অ্যাকর্ডিং টু সেকশন 221 of the General Clauses Act 1897, financial year means the year commencing on the first day of April. Hence, it is a period of 12 months starting from 1st April and ending on 31st March of the next year. It plays a dual role, that is assessment year as well as the previous year. ফাইন্যান্সিয়াল ইয়ার কাকে বলে সেটা আমাদের জেনারেল ক্লজেস অ্যাক্ট 1872 এর সেকশন 221 ডিফাইন করছে। ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে আমরা এমন একটা ইয়ারকেই বুঝি যেই ইয়ারটা আমাদের 1 এপ্রিল শুরু হবে এবং পরের বছরের 31 মার্চে গিয়ে এন্ড হবে। অর্থাৎ এটা বুঝতেই পারছো এটা একটা 12 মাসের টেনিওর। কিন্তু এখানে দেখো বলা হয়েছে ইট প্লেজ আ ডুয়াল রোল, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার। এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝবো যাতে আমাদের সুবিধা হয়। মনে করো আমাদের ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া রয়েছে 2019-2020। তাহলে এবার দেখো 2019-2020তেও আমাদের কিছু ইনকাম জেনারেট হবে, আবার 2019-2020তে আমরা তার ঠিক আগের বছর অর্থাৎ 2018-2019-এর এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটার আমরা যে ইনকামটা হয়েছিল সেটাকেও আমরা অ্যাসেস্ট করব। তার মানে নিজের জন্য 2019-20 হচ্ছে আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার এবং 2018-19-এর জন্য সেটা কিন্তু আবার অ্যাসেসমেন্ট ইয়ার। আবার রিভার্সটাও ঠিক, অর্থাৎ এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখো 2018-19 যেটা আমি বলেছিলাম, এবং প্রিভিয়াস ইয়ার হচ্ছে আমাদের কাছে 2020-21। তার মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার সে কিন্তু কখনো প্রিভিয়াস ইয়ার এবং কখনো অ্যাসেসমেন্ট ইয়ার, ডিপেন্ড করছে যে অ্যাসেসি তাকে কিভাবে ট্রিট করছে। এবারে আমরা চলে যাব আমাদের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য প্রিভিয়াস ইয়ারে। দেখে নেব আমাদের ফিচার্সগুলো কি কি। ইনকাম ট্যাক্স ডিপেন্ডস অন দ্য ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার।
আমরা জানি প্রিভিয়াস ইয়ারের যে ইনকামটা জেনারেটেড হয় সেটাকেই অ্যাসেসমেন্ট করা হয় অ্যাসেসমেন্ট ইয়ারে, এবং তার উপরেই ট্যাক্সেবিলিটি চার্জ করা হয়। তাহলে ইনকাম ট্যাক্স পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আমাদের ইনকামের ওপর, যেটা কিনা আমাদের প্রিভিয়াস ইয়ারেই জেনারেট হয়েছিল। Previous year commences from 1st April of each year and ended on 31st March of the next year. এটা কিন্তু আমরা আগেও জেনেছি যে প্রিভিয়াস ইয়ার আমাদের 1st এপ্রিল থেকে শুরু হবে এবং পরের বছরের 31st মার্চে গিয়ে কিন্তু এন্ড হবে। Previous year helps to determine the residential status of the assessee. এটা তোমরা এখন জাস্ট জেনে রাখো, যখন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস চ্যাপ্টারটা পড়বে তখন এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। Previous year is important for determination of the total income of the assessee, কারণ সমস্ত ইনকামগুলোই আমাদের প্রিভিয়াস ইয়ারেই জেনারেটেড হয় এবং তার থেকে আমরা টোটাল ইনকাম বার করি, যার থেকে আমরা যদি কিছু ডিডাকশান থাকে সেগুলোকে বাদ দেওয়ার পর ট্যাক্সেবল ইনকাম পেয়ে থাকি। তাই প্রিভিয়াস ইয়ারে যেহেতু সমস্ত সোর্স থেকে আমাদের ইনকামগুলো জেনারেট হবে, তাই আমাদের টোটাল ইনকামের জন্য প্রিভিয়াস ইয়ারটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। Tenure of previous year should never exceeds 12 months. এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসএকিউ এর জন্য। প্রিভিয়াস ইয়ার কিন্তু কখনোই 12 মাসের বেশি হতে পারে না। কেন পারবে না বা কী জন্য পারবে না সেটা আমরা পরে আলোচনা করছি, কিন্তু এই লাইনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এমসিকিউ এসএকিউ বোর্ডসের কোশ্চেনও বারবার করে কিন্তু এসেছে। এবারে এই লাইনটা সূত্র ধরেই আমরা পরের টপিক আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম বা বেশি হতে পারে কিনা দেখে নেব। Previous year means a period of 12 months starting from 1st April and ended on 31st March. তাহলে প্রিভিয়াস ইয়ার বলতে আমরা একটা 12 মাসের টেনিওরকে বুঝি, এটা আমরা আগেই জেনেছি, যেটা কিনা 1st এপ্রিল শুরু হবে এবং পরের বছরের 31st মার্চে গিয়ে শেষ হবে। However, occasionally it may be shorter than 12 months. কোনো ক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের 12 মান্থসের কমও হতে পারে। লঙ্গার দ্যান 12 মান্থস। এবার আমরা দেখব যে আমাদের প্রিভিয়াস ইয়ার কি আমাদের 12 মান্থসের বেশি হতে পারে। In order to introduce section 3 in the year 1988 to 89, it should not be longer than 12 months in respect with relevant previous year. অর্থাৎ 1989-90 এই অ্যাসেসমেন্ট ইয়ারের সেকশন 3 এটা ইন্ট্রোডিউস হওয়ার জন্য আমাদের যে সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরটা সেটা 12 মাসের বেশি হয়তো হয়েছিল, কিন্তু বর্তমানে 12 মাসের বেশি সময়ের পূর্ববর্তী বছর কিন্তু কখনোই হতে পারে না। এবারে আমরা দেখব কখন কখন প্রিভিয়াস ইয়ার আমাদের 12 মাসের কম হয়ে থাকে। জেনারেলি আন্ডার 2 সার্কামস্ট্যান্সেস প্রিভিয়াস ইয়ার মে বি শর্টার দ্যান 12 মান্থস। সাধারণভাবে বলা হয় যে নিচের যে দুটো সার্কামস্ট্যান্সেস একমাত্র সেই সময় কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারটা 12 মাসের ছোট হবে। In case of newly set up business or profession or a source of income newly comes into existence after 1st April. তাহলে কি বলেছে যে মনে করো আমরা কোনো বিজনেস নতুন শুরু করছি, সেই বিজনেসটা আমরা 1st এপ্রিলের পরে শুরু করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু শর্টার হবে 12 মান্থসের। একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। মনে করি একজন কারবারি 1 জানুয়ারি থেকে একটা নতুন কারবার শুরু করেছেন, কিন্তু সে যেই ইয়ারটা ফিনান্সিয়াল ইয়ারে পড়ছে সেটা তো 31st মার্চে শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের টেনিওরটা শুধুমাত্র জানুয়ারি থেকে সেই বছরের 31st মার্চ অবধি হবে।
তাই জন্য আমরা এখানে লিখব যে বিগিনিং ফ্রম দ্য ডেট অফ সেটিং আপ অফ বিজনেস অর নিউ সোর্স অফ ইনকাম comes into existence and ending on 31st March of the financial year। আমি আর একবার বলে দিই ইয়ার মেনশন করে, তাহলে হয়তো তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। মনে করো আমাদের ফিনান্সিয়াল ইয়ার চলছে 2019-2020, তাহলে এই ফিনান্সিয়াল ইয়ারটা তো শেষ হয়ে যাবে 2020 31 মার্চে। এবার আমি 1 জানুয়ারি 2020-তে একটা ব্যবসা শুরু করছি, তাহলে সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ইয়ারটা হবে 1 জানুয়ারি 2020 থেকে 31 মার্চ 2020, কারণ তার পরের যে বছরটা শুরু হবে 1 এপ্রিল থেকে, সেটা কিন্তু আমাদের আলাদা ফিনান্সিয়াল ইয়ার, এবং 2019-20 এই সালটার জন্য সেই 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের পোর্শন নয়। অর্থাৎ 1 এপ্রিলের পর যদি আমরা কোনো নতুন ব্যবসা বা শুরু করি বা কোনো নতুন সোর্স থেকে ইনকাম জেনারেট করতে শুরু করি, তাহলে যেদিন সেটাকে শুরু করব সেই দিন থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের ক্যালকুলেশন শুরু হবে, কতদিন অবধি? 31 মার্চ অফ দ্য নেক্সট ইয়ার অবধি। নেক্সট, if an existing business or profession or any other source of income ceased to exist prior to 31st March, অর্থাৎ কি বলছে যে আমার একটা ব্যবসা বা কোনো প্রফেশন বা কোনো সোর্স অফ ইনকাম ছিলই, যেটা থেকে আমি ইনকাম জেনারেট করছিলাম, কিন্তু হঠাৎ করে যদি সেটা বিলুপ্ত হয়ে যায় 31 মার্চের আগে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিনারিও কি হবে? অর্থাৎ মনে করছি যে সেক্ষেত্রে আমাদের যে টেনিওরটা থাকবে সেটা কিন্তু আমাদের 12 মাসের কম হবে। এটাও আমরা একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। মনে করি আমাদের ফিনান্সিয়াল ইয়ার চলছে সেই একই 2019 আর 20। আমার একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা আমি 1 সেপ্টেম্বরে বন্ধ করে দিলাম বা সেই ব্যবসাটা আমি তুলে দিলাম। তাহলে সেক্ষেত্রে 1 সেপ্টেম্বরের পর থেকে আমার তো আর কোনো ইনকামের জেনারেটেড হবে না আমার কাছে, তাহলে সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ইয়ার কি হবে? 2019-20 এই ফিনান্সিয়াল ইয়ারের 1 এপ্রিল 2019 থেকে 1 সেপ্টেম্বর 2019 অবধি আমার প্রিভিয়াস ইয়ারের টেনিওর হবে, এবং সেটা অবশ্যই কিন্তু আমাদের 12 মাসের কম। তোমরা বুঝতেই পারছো, কারণ ইয়ারটা কিন্তু শেষ হচ্ছে 2020 31 মার্চে। তাই জন্যেই দেখো এখানে লেখা আছে বিগিনিং অন 1 এপ্রিল অফ দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড এন্ডিং অন দ্য ডেট অফ সেশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা যবে সিজ করছি সেই দিনটাকে ক্যালকুলেট করব এবং 1 এপ্রিলের দিনটাকে ক্যালকুলেট করব। সেই টাইম পিরিয়ডে আমার যত দিনের টেনিওর হবে, আমার প্রিভিয়াস ইয়ার কিন্তু 12 মাসের না হয়ে কমে তত দিনেরই হবে। এবারে আমরা আর একটা ইম্পর্টেন্ট টপিকে যাব, যখন আমরা জানব যে কোনো কোনো ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের যে ইনকাম সেটা অ্যাসেসমেন্ট ইয়ারে অ্যাসেসড না হয় সেম পিরিয়ডেই অ্যাসেসড হয়ে থাকে। দেখো লেখা আছে when the income of previous year is assessed during the same period। দেখে নেব সেই সিনারিও কোন কোনগুলো। ইনকাম earned by a non-resident Indian from the shipping business, অর্থাৎ কোনো অনাবাসিক নির্ধারী যদি জাহাজ ব্যবসা থেকে কোনো আয় করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে ইনকাম থাকবে সেটা অ্যাসেসমেন্ট ইয়ারে অ্যাসেসড না হয়ে প্রিভিয়াস ইয়ারেই কিন্তু অ্যাসেসড হবে। Income earned by a person who leave India during the current previous year and at present who has no intention to come back। যদি মনে করো কোনো পার্সন যে কিনা ইন্ডিয়া থেকে ইনকাম জেনারেট করেছে, সে দেশ ছেড়ে চলে যায় এবং খুব অদূর ভবিষ্যতেও তার দেশে ফেরার কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা তাকে পাবো না, সেই জন্য সে ইনকাম যেটা প্রিভিয়াস ইয়ারে আর্ন করবে সেটা সেই বছরেই অ্যাসেসড করে তাকে ট্যাক্স পে করতে হবে। If an association of persons or body of individuals or artificial judicial person is formed for a particular event or purpose, and the assessing officer, if anticipated that such association of persons or body of individuals or
artificial judicial person may close down during current assessment year, then in such case the income of such association of persons or body of individuals or artificial judicial person is assessed in the assessment year in which such person wound up or closed down। অর্থাৎ কোনো ব্যক্তিবর্গের সমিতি বা সংগঠন বা আইন অনুসারে সৃষ্ট কোনো কৃত্রিম ব্যক্তি যদি কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো কারবার গঠন করেন এবং যদি নির্ধারণ আধিকারিক মনে করেন যে ওই সমিতি, সংগঠন বা ব্যক্তির প্রতিষ্ঠান বর্তমান নির্ধারিত বছরেই বন্ধ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত সমিতি, সংগঠন বা ব্যক্তির মোট আয় যে বছর বন্ধ হয়ে যাবে সেই নির্ধারণ বছরেই কিন্তু নির্ধারণ করা হবে। ইনকাম অফ দ্য অ্যাসেসি হু ট্রান্সফার দ্য প্রপার্টি টু ইভেট ট্যাক্স, অর্থাৎ যে সমস্ত নির্ধারী কর ফাঁকি দেওয়ার জন্য সম্পত্তির হস্তান্তর করেছেন সেই ব্যক্তির আয় যে বছরে জেনারেটেড হবে সেই বছরেই কিন্তু আমরা তাকে অ্যাসেসড করব। ইনকাম আর্নড ফ্রম দ্য বিজনেস হুইচ হ্যাজ ডিসকন্টিনিউড, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা পেশা থেকে আয়ের ক্ষেত্রেও আমাদের প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার সেম হবে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে জিনিসটা, তার একটা জিস্ট বলে নিই যে আমাদের যে বছর ইনকামটা জেনারেট হয় সেটাকে আমরা বলি প্রিভিয়াস ইয়ার, যে বছর সেই ইনকামটা অ্যাসেসড হয়ে তার উপর ট্যাক্স ইম্পোজ করা হয় সেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ইয়ার। এবং এই প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার দুটোই কিন্তু আমাদের 1 এপ্রিল শুরু হবে এবং 31 মার্চে গিয়ে শেষ হবে। প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, জেনারেলি দুটো ক্ষেত্রে হতে পারে আমরা দেখেছি, কিন্তু 12 মাসের বেশি কোনো দিনই হবে না। শুধু একটাই এক্সেপশন রয়েছে, সেই বছর মানে সেই অ্যাসেসমেন্ট ইয়ার 1989-90-এর সেই অ্যাসেসমেন্ট ইয়ারে সেকশন 3টাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল বলে সেই ক্ষেত্রেই একমাত্র সেটা 12 মাসের বেশি হয়েছিল, কিন্তু এছাড়া আর কখনোই প্রিভিয়াস ইয়ার 12 মাসের বেশি হতে পারে না। আর অ্যাসেসমেন্ট ইয়ার 12 মাসের কম বা বেশি কিছুই হতে পারে না, ওটার টেনিওর ফিক্সড 12 মাস। এবং এই যে 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ অবধি টেনিওর, এটাকে কিন্তু আমরা এক কথায় ফাইন্যান্সিয়াল ইয়ার বলছি। তাই একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ইয়ার কোনো ব্যক্তির কোনো ইনকামের ক্ষেত্রে যেমন প্রিভিয়াস ইয়ার, ঠিক তেমনই সেই ব্যক্তির আদার্স ইনকাম যেটা আগের বছর জেনারেট হয়েছে তার জন্য কিন্তু সেটা অ্যাসেসমেন্ট ইয়ার। আর নিচের এই 5টা কেস যে আমরা ডিসকাস করলাম সেই সমস্ত 5টা কেসে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ারকে আলাদা করা যায় না, সেটা একসাথেই অ্যাসেসড হয়। এখানে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক বারবার করে পেয়েছি, দ্যাট ইজ অ্যাসেসি। আমাদের এবার জানতে হবে অ্যাসেসি কাকে বলে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।